দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লেটস ব্রেক দ্য আইস শোতে। আমি রেনি হাবিবা রয়েছি আপনাদের সাথে এবং আজকে আমার সাথে রয়েছেন চমৎকার দুটি গেস্টের সাথে পরিচয় করার আগে এটা বলতে চাই, এই শোটার নাম কেন হলো লেটস ব্রেক দ্য আইস। আমাদের পরিবারের মধ্যে কিছু সম্পর্ক আছে, যেই সম্পর্কগুলো কিছুটা এমন হয়ে থাকে যে প্রকাশ করতে চাইলে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে চাইলেও ঠিকমতো আমরা প্রকাশ করি না, বা কোথাও যেন একটু সংকোচ থাকে, বা কোনো একটা বিশেষ কারণে আমরা সেটা করতে পারি না। সো আমরা চেষ্টা করব লেটস ব্রেক দ্য আইস এই শোর মাধ্যমে সেটাকে একেবারেই ধ্বংস করে দিতে। সো আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি খুবই রূপবতী, গুণবতী এবং সেই সাথে সাথে সার্থক মাও বলতে পারি। আমার পাশে আছেন লিজি আপু। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবং আমার ডান পাশে যিনি আছেন তিনি একজন খুবই হ্যান্ডসাম ম্যান, আমরা যেটাকে বলতেই পারি, এবং তার নাম হচ্ছে আদি। আদি কেমন আছো তুমি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। জি। আচ্ছা, কেমন লাগছে আমাদের এই শোতে এসে আজকে? এটা নিউ এনভায়রনমেন্ট, আমার ভালো লাগতেছে সো ফার। ওকে, সো তোমার কাছে আসবো, তার আগে চলে যায় আপুর কাছে। সো আপু, মা ছেলের একটা সম্পর্ক কিন্তু গভীর সম্পর্ক থাকে। সেই সাথে সাথে কি হয় যে একটা মেয়ের সাথে একটা মা যেভাবে ফ্রি হতে পারে বা যেভাবে শেয়ার করতে পারে, সেভাবে কিন্তু একটা ছেলের সাথে অনেক সময় পারে না। সো আপনার ক্ষেত্রে কি হয়েছে? আপনি কি আপনার ছেলের সাথে একদম সব কিছুই শেয়ার করেন? মানে আপনাদের রিলেশনটা আসলে কেমন, বন্ধুত্বের মতো নাকি টিপিক্যাল মা ছেলের মতো? আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে দুটো বড়, ও আমার ছেলেটা ছোট। তো সবাই শান্ত, মেয়েদের সাথেই ভালো থাকে মায়ের ছিল, বাট ওরা এখন বাপের চামচা হয়ে গেছে। আমার দোনো মেয়ে বাপের খুব ভক্ত, বাট মাশাআল্লাহ ছেলেটা আমার সাথে ও চেষ্টা করে সারাক্ষণ। আর বিদেশে বিশেষ করে আসার পর ওকে আমি এমনভাবে করি, বাবা তুমি একটু টাচই থাকবা মায়ের। তো মাশাআল্লাহ সে মার সাথে হেল্প করা বা এটা করা সেটা করা, আরও নিজে নিজে যতটুকু করার করে। আচ্ছা, এদিক দিয়ে আমি হ্যাপি আছি। বাট মেয়ে দুইটা ওর বাপের বেশি, তাদের সাথে বন্ডিংটা ভালো, বাবার সাথে বন্ডিং ভালো, আর ছেলেটা আমার সাথে মাশাআল্লাহ। হ্যাঁ, তার মানে আপনি বন্ধু বলতে পারি যে ছেলের সাথে বন্ধুত্ব। না, ওকে মাঝে মধ্যে বলি যে বাবা তুমি তো এখন বড় হয়েছো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কি না মাম্মি, গার্লফ্রেন্ড কিপ করা হারাম। কারণ সে আবার আমার বাসার সামনেই মসজিদ, সেখানে যায়, সে কোরআন পড়ে করে। তো মাম্মি গার্লফ্রেন্ড কিপ করা হারাম। পরে কি করবে জানি না, বাট এখন পর্যন্ত সেই চিন্তা ভাবনা আছে। ওকে, চলে যাচ্ছি আদির কাছে। আমি 11 গ্রেডে এখন যাইতেছি এন্ড পড়তেছি, ভাষায় জিনিস করতেছি। আচ্ছা, ওকে। সো আদি একদম খুব ছোট বয়সে 1.5 ইয়ার্সে চলে এসেছে ইউএসএতে, এবং তারপর থেকে ও যতটুকু পেরেছে ওর সাধ্যর মতো ও কিন্তু বাংলাতে বলার চেষ্টা করছে আমাদের সাথে, এবং বাংলা সে শিখেছে। এবং একটু আগে জানতে পারলাম সে মসজিদেও যাচ্ছে কোরআন শেখার জন্য, মাশাআল্লাহ। সো আমরা যারা প্রবাসে রয়েছি তারা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ইংলিশ মানে বাংলাতে কথা বলালে বা চাই যে তারা যেন কথা বলে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা নিতে চায় না, বাট ও সেটা করেছে। হ্যাঁ, আমার কথা হলো তো ইংলিশ তো এমনিই শিখবে, ওরা তো যাবে ইংলিশের, ওরা তো ইংলিশেই করবে, কিন্তু আমাদের যেটা মাতৃভাষা সেটা যেন ওদের ঠিক থাকে। দেন ওরা সারাদিন ইংলিশ বলুক, মেক্সিকান বলুক, আই ডোন্ট মাইন্ড। ওকে, সো মা বলছিল এখনো গার্লফ্রেন্ড নাই, কথাটা কি সত্যি? সত্যি আছে। আচ্ছা, ফিউচারে চিন্তা আছে? ফিউচারে চিন্তা আছে, মেরি করতে হবে না একটা দিন। ওকে, হ্যাঁ। সো ম্যারি করার আগ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড থাকবে না? ওইটা আমি এখনো জানি না, বাট ইনশাআল্লাহ যদি কোনো প্ল্যান আছে, আল্লাহর কিছু। ওকে, সো এই জিনিসটা খুব আমার ভালো লাগে দেশের বাচ্চাদের। আমারও ভাগনা আছে, দেখেছি ওরা না খুব অনেস্ট, ওদের যেটা ভেতরে আছে ওরা সেটাই বলবে, ওরা কিন্তু বানায় বলবে না। সেটাই আমি যদি থাকে না, আমরা বাঙালি মারা কি করি, বা কোনো গেস্টের সামনে একটা কথা ডাইরেক্ট মিথ্যা না বা এদিক ওদিক যদি ঘুরায় বলতে চায়, মাম্মি হোয়াই ইউ আর সেইং লাই, ও মাই গড, আমি না বেকি বাবা, বেকি আমি তো কোনো লাই করি না, আমি জাস্ট বেকি না মাম্মি। ওরা না ওদের সামনে, এই জন্য আমি কোনো সময় আমি খেয়াল করছি কোনো সময় একটু শো আপ করা, বানিয়ে কথা বলা, এই করা সেই করা। বিশেষ করে আমার বাচ্চাদের অ্যালার্জি একটা জিনিস, 2 মেয়ে ছেলে, আমি যদি সেলফি নেই, মাম্মি টু মাছ, মাম্মি টু মাছ। ওরা বুঝে না আমরা যখন ছোট ছিলাম, আমরা সাদা কালো টিভি থেকে শুরু করে আমাদের ফোনের মধ্যে তালা চাবি দিয়ে রাখতো মারা।
একটা ফোন করতে পারতাম আর না, যেত না, হ্যাঁ। কোনো কিছু করতে পারতাম না। সেইখান থেকে আমরা এসছি এখন একটু তো স্বাধীনতা বলবো ইয়ে আছে। করবোই, কিন্তু ওদের কথা হলো যে মাম্মি তোমরা ওভারলোডেড করো। আমার মেয়ে তো আমার 2 মেয়ে বলে দিয়েছে মাম্মি আমার বিয়েতে যদি তোমরা বেশি লাফালাফি বেশি সেলফি তুলে তাহলে আমার বিয়েতে আসবে না। আমি বলি কি হয়, মা সবসময় অ্যাস করে আমার জন্য পিকচার নাও, এখানে বিফোর আমরা এখানে আসি মা আস করতেছে বাইরে আমার জন্য একটা পিকচার নাও এভরি ফিউ সেকেন্ডস পিকচার বেশি হয়ে যায়, আর বেশি হয়ে যায়। আচ্ছা, না আমি পিকচার নিই বাট আমার 100টা পিকচারের মধ্যে একটা পিকচার ভালো হয়, ও বাট আমি আপলোড বেশি করি না। বাট আপনি খুব চুজি, বুঝে যাচ্ছে। আচ্ছা, সো আর ইউ আ মামিস বয়? আছি আমি দুইজনেই, আমি কোনো আনফেয়ারনেস করি না। ওকে, বাবা মা সমান সমান। ওকে, ফিউচার যখন ওয়াইফ হবে তাকেও সমান সমান। প্রায়োরিটি কে থাকবে, মা বেশি না বউ বেশি? No, মা আমাকে বার্থ সবকিছু করছে, সো মা আমাকে রেজ করতেছে সবকিছু, সো মা always gonna be number one. Wow, that's nice to hear. Thank you so much. Thank you. Okay, so এরকম হয় না যে আমরা যারা বাংলাদেশি তারা যখন আমরা কিনা মা হয়ে যাই সেই সময়টা আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন অনেকের গানের করতো মা হওয়ার পরে সেই সময় দিতে পারে না বা অনেকে নাচ করতো, অভিনয় করতো, বা অনেক কিছু থাকে যে পড়াশোনা, বা এরকম কিছু কি আপনার সাথে হয়েছে যে আপনার বাচ্চার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে? বাংলাদেশে তো পরিবেশ আলাদা, তুমি তো জানোই, বাংলাদেশে অনেক হেল্পিং হ্যান্ড থাকে, থাকে অনেক কিছু থাকে, বাট এখানে আসার পর আমার হাজব্যান্ডের একটা কথা হলো তুমি সবচেয়ে বড় জব করতেছো, তুমি 3টা বাচ্চা টেক কেয়ার করতেছো, এরকম একটা সিংহ রাশির হাজব্যান্ডকে তুমি টেক কেয়ার করতেছো, এটাই তোমার বড় জব। তারপর আমি কিছু করতে চাই, তখন আমি আমেরিকান এয়ারলাইন্সে এখন জবে আছি। আচ্ছা, তারপর কথা হলো যে আমার মনে হয় কি সংসার, জব, হাজব্যান্ড, এন্টারটেনমেন্ট সব কিছু মিলা শুকর আলহামদুলিল্লাহ, কোনো কমপ্লেন নাই আমার লাইফে, কোনো ইভেন দো আমার শাশুড়ি, ননদ, দেবর, আমরা সবাই এত টাচি। আমার শাশুড়ি তো মাশাআল্লাহ, মানে তুমি দেখলে কি বলবা, আমার মতোই, আমরা সব সময় ম্যাচিং কাপড় পরা, ঘোরা, সারাক্ষণ কথা বলা, জাস্ট লাইক এ ফ্রেন্ড। আর ওনার থেকে অনেক কিছু আমি মানে শিখি আমার শাশুড়ি থেকে। মা তো মাই, কিন্তু শাশুড়ি মা যে আমাকে যতগুলা সারাক্ষণ ভুল করলে সেটা উনি বকা দিচ্ছে, আবার তুমি এটা কেন, আমার 27 ইয়ার্স আমার শাশুড়ির সঙ্গে, আমার ননদের সঙ্গে। আমার ননদ তো মাশাআল্লাহ একটা আমার জান বাচ্চা। আমার ননদ, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, অনেকে মনে করে কি আমার 3টা মেয়ে। মাশাআল্লাহ, আমি আমার লাইফে কোনো কমতি নেই, বা বাচ্চার জন্য কোনো স্যাক্রিফাইস সো ফার করতে হয় না, বরঞ্চ বাচ্চারাই আমাকে টেক কেয়ার করে। আচ্ছা, আর আমি ইচ্ছা করে মাঝে মধ্যে একটু ইয়ে করি যাতে ওরা আমাকে আপনাকে উল্টো আদর নেওয়ার জন্য। আচ্ছা, আদর নেওয়ার জন্য। বলছিলেন যে আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, মাঝে মাঝে দেখা যায় যে আপনি ভুল হলে বকাও দিচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে হয় যেহেতু আমরা হিউম্যান বিং, যে মা বকা দিলে সেটা খুব একটা গায়ে লাগে না, কিন্তু যদি শাশুড়ি মা বকা দেয় সেটা খুবই গায়ে লাগে। আপনার ক্ষেত্রে সেরকম কিছু হয় না? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে নিজের প্রশংসা নিজে করতেছি না, বাট সবাই আমাকে জানে। আমি চিন্তা করি মানুষ মানেই একটু বকা দিবে, এই করবে সেই করবে, আমি অনেক কিছু না জাস্ট শোনার পর আমি জাস্ট ওটাকে নেই, আমি বের করি না। আচ্ছা, তো এটাতে কি হয়, যেমন লাইকে হাজব্যান্ডের সঙ্গেও অনেক সময় সে রাগ হচ্ছে, অনেক কিছু বলতেছে, বকা দিচ্ছে, ইয়ে করতেছে, আমি যা শুনি, তারপর আমি না চুপ থাকি, আমি কোনো আর্গুমেন্ট করি না, ইয়ে করি না। হয় কি একটা সংসারে মনে করো শাশুড়ি হোক আর হাজব্যান্ডে হোক, আর্গুমেন্ট করে না এটা অনেক ভালো হয় না। আবার সারাদিন ঝগড়া করার পরে আবার একসঙ্গে গিয়ে ঘুমাবো কিভাবে, অনেক কিছু আমি চিন্তা করি। এই জন্য আমি একটু স্যাক্রিফাইস করে আমি ঝগড়াটাকে অ্যাভয়েড করি। এমন না যে সে আমাকে খুন করতেছে, মেরে ফেলতেছে বা কিছু, হয়তো আমার ভুলের জন্য 2টা বকা দিচ্ছে, ঠিক আছে আমি শুনি, শুনি, তারপর দেখা যায় কি উল্টো আমি আরো ওদের থেকে আদর পাই। আচ্ছা, বাহ। আমি দেখলাম চুপ থাকার উপরে কোনো ওষুধ নেই, অনেস্টলি। চুপ থাকার উপরে অনেকে বলে কি ও অনেক চালাক, ও ইচ্ছা করে চুপ থাকে সবার সঙ্গে ভালো থাকার জন্য। ওই কি কে আমাকে কি বলে বলুক, বাট আমি কোনো আর্গুমেন্ট করব না, আমি কোনো ফাইট করব না, আমি কিছু করব না, আমি জাস্ট শুনবো, হয়তো দুঃখ পেলে আমি কাঁদবো। এটাতে আমার কি হয়, উল্টো ওরা পরে রিয়েলাইজ করে আহারে মেয়েটাকে বকা দিলাম, মেয়েটাকে গিল্টি ফিল করে। ইভেন দো নট অনলি হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, ইভেন দো আমাদের বাচ্চাদের সঙ্গেও কোনো কিছু, অবশ্যই বাচ্চাদের সঙ্গেও আমার কিছু হয়, বাট আমি কোনো সময় ওদেরকে ইয়ে করি না,
যে তুমি এটা কেন করছো, চিৎকার করে করি না। আমি চুপ থাকি, পরে ওরা রিয়েলাইজ করে মাম্মি হার্ট হয়েছে। ওকে, সো চলে আসি আদির কাছে। মাম্মিকে কতটুকু বোঝা হয়, মানে যখন মাম্মির মন খারাপ থাকে বা কষ্ট পায় কোনো বিষয়ে, নট অনলি যে ইওর ফল্ট, অন্য কোনো কারণে হতে পারে, তখন কি বুঝতে পারো তুমি? হ্যাঁ, সামটাইমস মা অনেক কোয়াইট হয়ে যায় এন্ড লাইক টু হারসেলফ হয়ে যায়, লাইক কারোর সাথে ওরকম কথা বলতে চায় না। আমি আসি, মা জাস্ট একটু ইয়া করে, ও গিয়ে আমাকে হাক দেয়, ও আমাকে বলে মাম্মি ইউ আর ওকে, ও আমাকে হাক দেয়, মাম্মি ঠিক আছে, ইচ্ছা করে মাম্মি তোমাকে আমি পানি দেই, ইচ্ছা করে ও মানে নরমাল করতে চায় ব্যাপারটা। আচ্ছা, সো এটা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কেয়ারিং আপনার জন্য। সো যখন মার মন খারাপ হয় তখন কি তোমারও একটু খারাপ লাগে যে মার মনটা খারাপ? খারাপ লাগে অবভিয়াসলি, বিকজ যদি মার যদি খারাপ লাগতেছে তাহলে আমারও তো খারাপ লাগবে। সো আমি হেল্প করি, চাই যদি ইফ আই ক্যান ব্রাইটেন হার মুড। ওকে, সো মার সাথে কি সবকিছু শেয়ার করা হয়? জি, সবকিছু লাইক আচ্ছা না, টিনেজার নিশ্চয় তুমি, রাইট? এখন সবকিছু না, বিকজ মারও একটু প্রাইভেসি আছে, আমাদের একটু লাইক প্রাইভেসি আছে, but like majority everything জি। ওকে, অনেক সময় এরকম হয় না যে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, স্পেশালি আমার সাথে, আমি যখন টিনেজারটা ছিলাম, আমার কাছে মানে টিনেজার টাইমটা খুবই খারাপ, লাইক 13 থেকে 19 পর্যন্ত এই সময়টা খুবই ব্যাড। কারণ এই সময় আমাদের অনেক হরমোনের চেঞ্জেস আসে এবং অনেক কিছু হয়, যেমন ফ্রেন্ড সার্কেল বা প্রেম ভালোবাসা, লাইক লাভ থিংস, অনেক কিছু আমাদের লাইফে হইতে থাকে। তো ওই সময় আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে হার্ট হই, ফ্রেন্ডসের কাছ থেকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকের কাছে। এবং ওই সময়টাতে, ওই এজটাতে স্পেশালি আপনি হয়তো বা রিলেট করতে পারবেন যে ফ্যামিলির কেউ যদি একটু বাজে বা একটু বাঁকাভাবেও কথা বলে, তারপরেও খুব গায়ে লাগে, মনে হয় যে আমি বার্ডেন, এরকম কিছু। সো এই সময়গুলোতে কি মাকে শেয়ার করা হয় যে স্কুলে বা কারোর সাথে কিছু হয়েছে, সেটা কি শেয়ার করা হয় বা কোনো হেল্প দরকার তখন কি মার ক্ষেত্রে হয় কি? আমার মেয়েদের ক্ষেত্রে আমি বুঝতে পারতাম, বাট ওর ক্ষেত্রে ওর বাবাই ভালো বুঝে। ওর বাবা ওর চোখ দেখলে, ওর বললে কি বাবা তোমার সাথে কারো আর্গুমেন্ট হয়েছে বা কিছু হয়েছে, কি না ডেডি আই এম ওকে, বা এরকম। তো আমরাও সবসময় যতটুক পারি বাইরে, জবের বাইরে বাচ্চাদের দেখাশোনা, যে কি করতেছে ওরা, কি করতেছে, যেমন নামাজটা, তারপর হলো গিয়ে ওদের, যেমন আমার বড় মেয়ে সুন্দর কুক করে, ছোট মেয়ে কুক করে, ও তো খুব ভালো কুক করে বলি, এত ভালো ভালো স্টেক ও কুক করে ও। তবে একটা জিনিস, ও কিচেনটা খুব একটা মানে মেস করে ফেলে, ডিশেস করতে লাগে, ও ডিশেস করে না, বাট ও অন্য কাজ করে। আমি ক্লিন করতে পারবো, মপটা সুইপ করতে পারবো, বাট ডিশেস আমি লাইক করব না। আচ্ছা, আমার আসলে কিউরিয়াস হচ্ছিল, আমার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল যে কতটুকু মাকে হেল্প করে। তার মানে কুকিং এর ক্ষেত্রে কিন্তু পুরাটাই হেল্প করে, মানে সামটাইমস আপনাকে অনেক হেল্প করে। ও কুকিংটাও মাশাআল্লাহ করে, বাট দেশি স্টাইল না এখানকার। অফ কোর্স ও জাস্ট স্টেক করে, বয়েল করে, ওর খাওয়ার মধ্যে কোনো অয়েল থাকে না। আচ্ছা, ওকে, সো মানে হেলথ ফ্রিক, রাইট? ওকে, ইভেন তো কি জানি কিচেনের মধ্যে ছোট ছোট যে ওয়েট করার খাওয়া, এগুলো অনেক কিছু কি জানি করে ও। ওকে, সো রিসেন্টলি আমি যেটা জানলাম, এখনকার জেনারেশনের বাচ্চারা নাকি মানে কোড ওয়ার্ড ইউজ করে। সো ওরা যখন টেক্সটিং করে ওদের ফ্রেন্ডের সাথে, লাইক অনেক কোড বাট ইমোজি দিয়ে ওরা ওদের নিজের ভাষাটা প্রকাশ করে। সো এই ক্ষেত্রে কি কখনো দেখা যায় যে আপনি বোঝার চেষ্টা করেন যে আসলে ওরা কি কথা বলতেছে বা এরকম কিছু? আমি ওদেরকে এত ফ্রিডম দেয়া, তুমি একটা জিনিস মনে রাখবা, যে লেখা থাকে এখানে তাকাবেন না, তার মানে কিউরিয়াস বেশি থাকে যে ওখানে কি আছে দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা একদম কোনো না, কোনো ওদের যে একদম স্ট্রিক্টলি থাকতে হবে, ওদের জাস্ট হালকাভাবে আমরা একটা ফ্রিডম দিয়ে রাখছি। তারপর ওদেরকে যেটা প্যারেন্টস হিসেবে যেটা বলার ওদেরকে দেয়া আছে, দ্যাটস ইট। এত ঘাটাঘাটি করতে যায় না, কারণ হয় কি, বেশি ঘাটবো, বেশি করবো, ওদের মধ্যে না এটা একটা জিদ চলে আসবে। তুমি খেয়াল করবা, জাস্ট নর্মাল ছেড়ে দিবা, ওরা ওদের মতো। বঞ্চ আমি এটা দেখলাম, ওরা কি মাম্মি তুমি আর্টস করলা না, মাম্মি তুমি এটা করলা না, কি না ঠিক আছে তুমি এখন বড় হয়েছো, আমি কি করব, কি আর্টস করবো, তোমরা ভালো জানো, করো। সো নর্মাল থাকি, দেখা যায় যে মাশাআল্লাহ এটা ভালো, রিলেশনটা গুড থাকে। বাট সারাক্ষণ কোথায় গেলা, কি করতেছো, কোথায় কি, কার সঙ্গে ফোন, কি করবা, কখন আসবা, আই ডোন্ট ডু দিস। বাহ, সো আমার যারা ভিউয়ার্স আছে, যারা কিনা প্যারেন্টস, তাদের নিশ্চয়ই এই ভিডিওটা মানে আমাদের এপিসোডটা হেল্প হবে। কারণ অনেক মারাই দেখা যায় যে আমরা যেরকম, আমাদের মারা কি করতো, আপনি বলছেন ফোনের মধ্যে লক করা থাকতো, আমাদের কোথাও যাওয়ার ফ্রিডম ছিল না, বাট আমাদের মনের মধ্যে কিন্তু ঠিকই এই জিনিসগুলো করতে চাইতো, রাইট?
সো যারা এখনকার প্যারেন্টস আছে তাদের আসলে শিক্ষা মানে বোঝা উচিত যে কিছুটা হলেও ছাড় দেওয়া উচিত। আর একটা জিনিস জানি না টাইমিং কতখানি আছে, একটা জিনিস বলি আমি, হয়তো মনে করবো যে আমি আমার বাচ্চাদের প্রশংসা করতেছি, নট লাইক দ্যাট। কারণ বিদেশে থাকা মানে আমরা একটা হোস্টেল লাইফ লিড করতেছি, বাংলাদেশ থেকে এখানে আমরা হোস্টেলের মতো থাকতেছি। তো সব কিছু একটা বয়সে গিয়ে আমরা বাচ্চাদের জন্যই স্যাক্রিফাইস করতেছি। তো ওদেরকে বলা আছে যে দেখো আমরা এখানে কষ্ট করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো সব কিছু আমরা ভাগ করে করি। সো আমার বাসায় যেমন কাজ করার, বড় মেয়ে যত অফিসিয়াল কাজ, কাগজপত্র, ইন্স্যুরেন্স, যত পেমেন্ট, যত কিছু আমার বড় মেয়ে অফিসিয়াল জিনিসগুলো, মেজো মেয়ে লন্ড্রি করা, কাপড় গুছানো, তারপর হলো গিয়ে কোথায় গ্রোসারি, কোথায় কি, ওদেরকে একদম অনেকে জানে, আমি কোনো প্রশংসা করতেছি না, অনেকে জানে যে আমি এইভাবে ওদেরকে, যদি আমরা বিদেশে থাকি তাহলে তোমাদের এগুলা করতে হবে, ইউ হ্যাভ টু ডু দিস। অ্যান্ড আমার ছেলে ও হলো গিয়ে আমাদের বাথরুমের যত গার্বেজ, তারপর কর্নারে যত মনে করো গার্বেজ থাকবে, ময়লা থাকবে, উবার করা, মপ করা, আমার 4টা ক্যাট আছে তাদের পরিষ্কার করা, খাওয়া দাওয়া, তারপর মাম্মি ড্যাডির ওষুধটা দেয়া, তারপর সবাই যখন আমরা ঘুমাতে আমরা কিন্তু ঘুমায় যাচ্ছি, তাকে বলা আছে সে সবগুলো দরজা চেক করবে ঠিক আছে কিনা, দেন সে ঘুমাতে যাবে। কারণ আমি এটা আমি প্রাউড করতেছি না, বাট আমার কথা হলো যদি বিদেশে থাকতে হয় আমাদের প্যারেন্টসদের, বাচ্চাদের ছোটখাটো কয়েকটা জিনিস ওদের মধ্যে দিলে হয় কি অটোমেটিক ওদের মধ্যে একটা দায়িত্ব চলে আসে, ডিসিপ্লিন চলে। হ্যাঁ না, ওদের লাইফে তো ওদের যখন বিয়ে হয়ে যাবে ওরা তো ওদের মতোই করবে, বাট এখান থেকে শিখে গেলে ওদের জন্য লাইফটা ইজি হয়ে যাবে। সো আমার সন্তানকে 2 মেয়ে আর ছেলেকে ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, মা যে এরকম কাজ করে না, এর জন্য কি পে করে? লাইক পে করে, লাইক স্যালারি দেয়? না sometimes যদি লাইক খিদে লাগছে তাই, লাইক কাজের বিনিময়ে স্যালারি দেয় না। ওটা তো বিকজ আমিও জানি ওটা তো করতে হবে, যদি আমি করি না তাহলে কে করবে? আমার বোনগুলো কাজ করতেছে, পাপা মাও কাজ করতেছে, যদি আমি ফ্রি, আমি দেখি আমি করতে পারি, করব। ওয়াও, উই আর সো প্রাউড অফ ইউ। এখনকার যুগে এরকম আসলে খুবই রেয়ার। এবং আমি অনেক দিন আগে একটা নিউজে দেখছিলাম বাংলাদেশে যে তাদের বাচ্চাদেরকে সব কাজ ভাগ করা আছে এবং তাদেরকে চেকে পে করতে হবে, স্যালারি হিসাবে পে করে, যাতে ওরা টাকার ভ্যালুটাও বোঝে অনেক ছোটবেলা থেকে। এই জন্য আসলে জিজ্ঞেস। হ্যাঁ, মাঝে মধ্যে যেমন বাসায় বিদেশে তো আমরা অনেক দেখো না গেস্ট এন্টারটেনমেন্ট করি, তখন ওকে বলা হয়, ওর ড্যাডি বলে, ওর বাবা বলে যে বাবা তুমি আজকে যদি উপর তলা নিচতলা সব ক্লিন করবা, উবার করবা, মপ করবা, আমি তোমাকে গেস্ট যাওয়ার পর আমি তোমাকে এত। সে আগে কিন্তু আমার হাজবেন্ড আগে ওর হাতে দেয় না, সব কিছু শেষ করে যখন গেস্ট চলে যাবে ওই টাকার আশায় সে সুন্দর করে কাজগুলো করবে, সুন্দর করে কাজগুলো করবে। আমার কথা হলো যে একটু তো ওদেরকে দিতে হবে, তাই না? কিছুটা তো ওটা ডিজার্ভ করে তারা। সো অবশ্যই ধন্যবাদ আপনাকে এই কিছু শেয়ার করার জন্য। তোমার কাছে ফিরবো আমি, তবে তার আগে যাচ্ছি ব্রেকে। দর্শক আপনারা জানি খুবই কিউরিয়াস হয়ে আছেন টাকা পাওয়ার পরে কেমন লাগে সেই ফিলিংসটা জানার জন্য। তবে আমরা ফিরবো ব্রেকের পরে, কোথাও যাবেন না, দেখতে থাকুন এটিভি ইউএসএ। দর্শক ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন লেটস ব্রেক দ্য আইস। একেবারে গল্প কিন্তু জমে উঠেছিল। সেইখানে শুনছিলাম যে লিজি আপা এবং তার হাজবেন্ড তারা কিন্তু তাদের বাচ্চাকে দিয়ে ছোটোখাটো কিছু হেল্প করে নেয় এবং তার বিনিময়ে তাদেরকে স্যালারি দেয়, এবং সেই স্যালারিটা পেয়ে আদির কেমন লাগে চলে যাচ্ছি আদির কাছে শুনতে। সো যখন তোমার প্যারেন্টস তোমাকে কিছু মানি দেয় কেমন লাগে? আমার অনেক ভালো লাগে, বিকজ আমি খাওয়া অনেক লাইক করি। আচ্ছা, আমি ওই টাকা সব নিয়ে খাওয়াই কিনি। সো আমি বাইরের খাওয়া অনেক লাইক করি, আমি মার খাওয়াও লাইক করি, বাট বাইরের খাওয়া অনেকটা ভালো লাগে। সো মার সাথে হ্যাং আউট হয়, লাইক লেখা যায় যে যখন মনে হয় যে কোনো কারণে ভালো লাগছে না বা কোনো কারণ ছাড়া বাইরে যাওয়া হয়, ঘুরতে যাওয়া হয়, বাইরে খেতে যাওয়া হয় sometimes, but আমরা বাসায় থাকতে লাইক করি। হ্যাঁ, আমার মেয়ে 2 মেয়ে আর হাজবেন্ড ওরা একটু বাহিরমুখী। আমি আর আমার ছেলে আমরা ট্রাই করি, অনেক বাহানা করি বাইরে না যাওয়ার, ট্রাই করি বাসায় থাকতে, বাসায় টাইম স্পেন্ড করতে। বাট যেমন আমার মেয়ে আবার হঠাৎ করে মামি চলো বাইরে যাবো, খেতে যাবো, আমার
পরিবারের সবাই কিন্তু আমরা বেশ মাশাআল্লাহ ওরা বাইরে খেতেও পছন্দ করে। আমি আর আমার ছেলে চাই যে খাওয়াটা ঘরে নিয়ে আসুক, অর্ডার করে ঘরে নিয়ে আসুক, বাট ওরা চায় বাইরে যেতে একটু হ্যাং আউট করতে। আমার হাজবেন্ড খুব পছন্দ করে, খুবই পছন্দ করে বাইরে ঘুরতে। আমিও লাইক করি বাইরে যাইতে জিনিস, বাট something about staying home, like বাসায় অনেক comfy না, like you can do anything, you know. সেই ভালো ড্রেস পরতে হবে না, শর্টস পরে খেতে পারবা। Yeah, you don't have to have an image, you know, TV দেখে family, you know, বাসায় খেতে পারবো সব, you know, সবাই। সো যখন তোমার লাইক ফ্রি টাইম থাকে স্টাডির বাইরে, তখন কি করতে ভালো লাগে? আমি জিম অনেক করতে লাইক করি। Gym, I like making food for myself. And sometimes games. Sometimes game, not all the time. No, আমি আরো বাইরে যাই, like sometimes আমি friends এর সাথে আরো লাইক করি দেন পাশে বসে এসে গেম খেলা। আচ্ছা, বাহ সুন্দর। সো আপু, আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সো যখন আপনি কিনা ফার্স্ট শুনলেন যে আপনি কনসিভ করেছিলেন, সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? এটা তো শেয়ার করার মানে যারা যারা মা হয়েছেন তারা নিশ্চয়ই জানবে যে এই ফিলিংসটা কীরকম। এইটার সঙ্গে মা হওয়া, ইভেন যখন প্রথম বেবিটা আসে, এটার ফিলিংস কারোর সঙ্গে শেয়ার করার মানে বোঝানো যাবে না। হ্যাঁ, আর আমার 3 বেবি বাংলাদেশেই হওয়া। আর আমরা যতই মানে আমার বাচ্চাকে চেষ্টা করছি সুন্দর করে মানে ঘরের খাওয়া দিয়ে, আমি 3 বাচ্চাকে কিন্তু ব্রেস্ট ফিড করাইছি একদম 3 বেবি। আমার ডাক্তার বলতো, ওই আপা সবাইকে বলতো যে দেখো এই ইয়াং লেডি কিভাবে, আমি কখনো ওদেরকে ফিডার খাওয়াইনি। ইভেন যখন আমরা বাইরে যখন যেতাম, দাওয়াতে যেতাম বা কোনো পার্টিতে, আমি জায়গা না থাকলেও আমি বাথরুমে গিয়ে ব্রেস্ট ফিড করিয়েছি ওদের। আমার 3 বেবি, 2 বছর, আমার ছেলে শুধু 1.5 ইয়ার্স ব্রেস্ট ফিড করানো। আচ্ছা, এই জন্য অনেকে বলে কি যে হ্যাঁ তুই ব্রেস্ট ফিড করাইছিস এই জন্য তোর বাচ্চারা অনেক হেলদি, তোর বাচ্চাটা তোর কথা শুনে, কি নট লাইক দ্যাট। আমি মনে করি কি ফিডার টিডার ওই সময় মানে অনেক অপশন ছিল করার, বাট আমি করিনি, যেহেতু আমার ব্রেস্ট ফিডটাই আমার মা বলতেন যে এটা খুব ভালো একটা, হ্যাঁ এটা। আর এই ব্রেস্ট ফিড করানো যে একটা ফিলিংস, একটা মা আর সন্তানের, সেটা বোঝানো যাবে না কাউকে, সেই বন্ডিংটাও হয়েছে। সো অনেক সময় দেখা যায় যে যখন মানুষ প্রেগনেন্ট হয় একটা মেয়ে, তখন তার মাকে খুব মিস করে। সো আপনি বলছিলেন বাংলাদেশে, সেই সময় আপনার মা আপনার পাশেই ছিল নিশ্চয়? পাশে ছিল, বাট আমার সঙ্গে ছিল না। আমি বেশি কমফোর্টেবল ছিলাম আমার হাজবেন্ড। কেন কি মা এত বেশি করতো যে এটা করিস না, এটা করিস না, এটা করিস না, বাট হাজবেন্ডের জিনিসটা একটু অন্যরকম ছিল। আর একটা মজার জিনিস শেয়ার করবো? অফকোর্স, অবশ্যই। শোনো না, ছোটবেলা থেকে আমরা বাংলা সিনেমা দেখে আসতাম না যে প্রেগনেন্ট হচ্ছে নায়িকা, তারপর সিংকে গিয়ে বমি করতেছে, করতেছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমারও কি যখন আমার বিয়ে হবে, যখন আমি প্রেগনেন্ট হব, আমি গিয়ে দৌড়ায় বমি করব, মাথা ঘুরবে, আমার হাজবেন্ড আমাকে ধরবে। তারপর বেবি যখন হবে তখন খাট ধরে চিৎকার করবো, আও করবো, অন্যরকম একটা ছিল আমার। বিশ্বাস করো, যখন আমি প্রেগনেন্ট হইলাম, আমার 3টা বেবি, নট এ সিঙ্গেল ডে মাশাআল্লাহ না বমি করছি না আউ করে। আমার এই জিনিসটা আমার সারা জীবন আফসোস থেকেই গেল। সো স্যাড। মানে আমার কখনো আমি ট্রাই করছিলাম নর্মাল বেবি, কিন্তু বাংলাদেশে হয় কি ডাক্তাররা ইচ্ছা করে একটা ভয় দেখায় সিজারিয়ান করে। 3টাই আমার সিজার বেবি। তো ওই দুটো ফিলিংস, বমি করা আর মাথা ঘুরে পড়ে যাওয়া, তারপর হলো গিয়ে খাট ধরে চিৎকার করব, সবাই আমাকে করবে, ওইটা আমার করা হয়নি। ও মাই গড, সো স্যাড। ওকে, ফিরছি আদির কাছে। সো এরকম হয় না, দেখা যায় যে মা যদি কারোর উপরে রাগ করে আছে, সেই রাগটা তোমার উপরে ঝাড়ছে, মানে অকারণে ঝাড়ি দিল, এরকম হয়? এটা হয়। আমি সামটাইমস পারপাসলি একটু করি, রাইট, জাস্ট টু একটু ম্যাচ করি মার সাথে সামটাইমস। ওকে, যাতে ওই রাগটা তোমার উপর দেওয়ার পরে সে যেন একটু কিছুটা রিলিভ হয়। ওইটাও আমি একটু ফান করি মার সাথে। ওকে, লাইক একটু পোক করব না। আচ্ছা, তো তখন খারাপ লাগে না? ওর সাথে ও আমাকে পোক করবে, আবার ও না থাকলে আমার এটা হচ্ছে বড় 2 মেয়ে, এত বড় মানে মাশাআল্লাহ ওদের বিয়ের চলতেছে, তো ওরা এখন আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে মোটামুটি। বাট আমার ছেলের সঙ্গে বেশি টাচি থাকে। আমার ছেলে আর আমার 4টা ক্যাট। বাহ, সুন্দর। তাহলে এদেরকে নিয়ে আপনার সময়, প্লাস আপনি জব করছেন, তো আপনার মানে তেমন একটা বোরিং ফিল করার কোনো অপশনই নাই। আমি জবের টাইমিংটাই ওইভাবে, আমি ফজরের নামাজ পড়েই আমি জবে যাই, এসে আমি দুপুরের নামাজটা পড়তে পারি। সো
অ্যান্ড আইল গেট হোল ডে আফটার 2 o'clock। আমি মনে হয় সারাদিন পাচ্ছি, বাহ। জবের টাইমিংটাও এরকম। সো আমি চলে যাচ্ছি আদির কাছে জিজ্ঞেস করছি শপিং করতে কে বেশি পছন্দ করে, আদি না মা? ও মা। মা শপিং, হ্যাঁ সবসময় মাই। মার সাথে শপিং এ যাওয়া হয় তো টু মাচ, মা কি পিকি, খুব বেশি সময় নেয় শপিং করতে? ইট ডিপেন্ড করে, যদি একটা বাসার পার্টি যদি হয় তাহলে হ্যাঁ অনেকক্ষণ লাগবে, বাট যদি নর্মাল তাহলে মেবি 30 minutes। 30 minutes, ওকে। যখন অনেক বেশি সময় নেয় তখন কি বিরক্তি লাগে? হ্যাঁ আমার লাইক আমি বুঝি না, বিকজ মা আমাকে সামটাইমস বলে বাবা ওটা আনবা এটা আনবা, আমি বলতেছি এটা কি? তুমি জানো আমি আমার হাজবেন্ড বাসায় বসে থাকি, ওদেরকে আমি বসাইতে পারি। আমাদের গ্রোসারি তুমি হয়তো চিনবা, বিসমিল্লাহ, হ্যাঁ আমাদের হাবিব ভাই, হ্যাঁ ওদেরকে ওখানে পাঠাই, আমার বাচ্চাদের সবাই চেনে, আমি ওদেরকে চিনানো কচুর থেকে মানে শুরু করে সবকিছু, বাবা এইটা, ওরা ভিডিও কল করে মাম্মি তুমি তো আসতে পারতা, মাম্মি তুমি তো আসতে পারতা। আমার হাজবেন্ড এইভাবে বলে কি থাক, ওরা বলে বলুক, তুমি ওদেরকে পাঠায় দাও। ওরা এখন আল্লাহর রহমতে, মৃত্যু তো আল্লাহর হাতে, আমরা যদি নাও থাকি অ্যাটলিস্ট আমি স্যাটিসফ্যাকশন যে আমার বাচ্চারা চিনবে, করে খেতে পারবে, সবকিছু জানবে। ইভেন তো ওরা মানে কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কিভাবে ফ্রিজিং করতে হবে, কোথায় কি, ওরা সবকিছু মাশাআল্লাহ। আমি এটা কোনো প্রাউড করতেছি না, বাট আমার উচিত মানে আমার মতে সব প্যারেন্টসরা যদি এভাবে করে তাহলে মনে হয় প্যারেন্টসদের জন্য তো ভালো, ইভেন ওদের জন্যও ভালো। আমার ছেলে যেমন বললো মুসুরির ডাল, ও মুসুরের ডাল চিনে, ও মুগের ডাল চিনে, ও কচু চিনে, ওকে একটা একটা করে মানে করতে করতে একদিনই না ইচ্ছা করে ওদের পাঠাই দিই। তারপর মনে করো বিফ কিনতে গেলেও অনেক ধরন থাকে, ওটা ওদেরকে শেখানো হয়েছে। যেমন আমি আমার হাজবেন্ড সবাই যে পায়ের যে কচকচা নরম, হ্যাঁ ওটা পছন্দ করে, ওদেরকে বলা হয়েছে তোমরা কোরালির মাংস আনবা, মাথার মাংস আনবা, এটা তখন বলে কি মাম্মি এত অপশন কেন? তো ওরা এখন ইউজ টু হয়ে গেছে যে মাম্মি ওদেরকে বাজারে পাঠাবে, ওদের দিয়ে গ্রোসারি করবে। ওকে, কেমন লাগে সেই সময়টাতে? আমি বুঝছি মা কি বলতেছে, বাট মোমেন্টামে তখন আমি গ্রোসারি শপে আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বিকজ ফোনে মা একটা কিছু বলতেছে and আমি এখানে স্ট্র্যান্ডেড, আমি বুঝতেছি না কি চাই, লাইক আমি কি করব, কি নিব। তখন আমি মাকে বলি মা তুমি আসো না কেন? ও বলতে থাকে, তারপর কি বাবা সরি আমি নেক্সট টাইম যাবো, তুমি প্লিজ নিয়ে আসো, এই যে এই জিনিসটা ওই যে ওই রাখে ওইটা পাওয়া যাবে। ওর রাগ হবে বাট ও পুরোটা করে বাসায় আসবে। ইভেন তো বাসায় আসার পর ও সুন্দর করে জানে কোথায় কোথায় রাখতে হবে। এটা কিন্তু এখন একটু বোরিং লাগলেও ফিউচারে তোমার অনেক হেল্প হবে। ও রেসপন্সিবল সেজন্য রাখছে, অনেকে যদি না চায় যে আমি রাখবো না, আপনি তো আমার বাচ্চারা যদি নাও জোর মানে আমি যদি তখন অন্যভাবে আমি ইয়ে করতাম, তখন দেখা যেত খাওয়াটা আমি হয়তো বা মাংসটা বাইরেই রাখতাম, হয়তো আমার টাকাটা নষ্ট হবে। কি বাবা তুমি আনার পর তুমি ফ্রিজে রাখো নি? ও মাই গুডনেস, গিল্ট ট্রিপ করে ফেলে। বিকজ আমিও জানি যদি ওই মাংসটা অনেকক্ষণ লাইক থাকবে বাইরে থাকবে তাহলে আমি খেতে পারবো না পরে। বুঝছো জিনিসটা? তুমি যেটা আমাকে বললা যে ওরা যদি না কথা শুনে মাংসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কার কষ্ট হবে? ও গিল্টি ফিল করবে যে আমি কিন্তু কোনো রাগারাগিও করতেছি না, থপাইও দিচ্ছি না জোর করে যে তোমাকে ইউ হ্যাভ টু ডু ইট, নো। আমি জাস্ট ইচ্ছা করে ইগনোর করলাম, ঠিক আছে আমার হয়তো $100 মাংস নষ্ট হবে, বাট ও রিয়ালাইজ করবে যে মাম্মি করে না, এটা আমার করা উচিত ছিল। আপনাকে একটা কথা বলি, আপনি না প্লিজ একটা কোর্স করান আমাদেরকে, আমরা যারা ফিউচার মা হব। অনেকে বলে অনেকে বলে যে তুমি কিভাবে বাচ্চাদের এটা করো, কিভাবে তোমাকে দেখলে তো মনে হয় না। আসলে আমাকে বলে, আমি হয়তো মনে করবে যে আমি নিজেরটা নিজেই ঢোল বাজাচ্ছি, নট লাইক দ্যাট। না অফকোর্স এটা থেকে আমরা শিখছি। যে আপনি যে ট্রিকটা বললেন এটা অনেকের মাথায় আসবে না। আমি তো চিন্তাই করে নিয়েছিলাম যে আপনি ফ্রিজে রাখলেন না, ও রাখলো না তো আপনাকেই রাখতে হবে, বাট আপনি যে এই কাজটা করবেন এটা আপনার মাথায় থাকবে এটা তো আমি জানতাম না। তারপর যেমন আমি ঠান্ডা পানি, আমাদের বাসায় সবাই ঠান্ডা পানি আমরা খাই, ফ্রিজ থেকে তো একটা পানি আসে, বাট বোতলে ভরা রাখলে ওটা বেশি ভালো লাগে। পানি না বলে কি বাবা দেখো তুমি আজকে পানিটা ভরলা না, মাম্মি আজকে খুব ডিহাইড্রেশন হচ্ছে, হচ্ছে, খুব খারাপ লাগতেছে, আমি ইচ্ছা করি। তুমি কি মাম্মি সরি ঠিক আছে আমি ভরবো, তখন ভরলো। আমি কিন্তু রাগারাগি করবো না, তুমি কেন ভরলা না, কেন পানি ভরলা না, ইয়ে করো, জাস্ট
নর্মাল ওয়েতে। ওই রাগ থেকে গিল্ট ট্রিপটা আরো ব্যথা করে এক্স্যাক্টলি। সো মা যেরকম ট্রিকি বুঝে তখন কি বুঝতা নাকি এখন বুঝতে পারলা? এখন আমি বুঝতেছি, এখন বলতেছি, এখন শেখার পর ও বুঝে তো লাভ নেই, এখন তো সবকিছু করে ফেলে। সেই জিনিসটা আমি মনে করছিলাম মা জাস্ট আমাকে অ্যানয় করতে করে, মা যাবে না বলছে আমাকে যেতে, এখন আমি বুঝছি কেন করতেছে। সেটাই, মারা না কখনোই বাচ্চাদেরকে কখনোই খারাপ হোক এটা চায় না। মারা যখনই কিছু করে তাদের পেছনে একটা পারপাস থাকে এবং সেই পারপাসটা সব সময় ভালো। পৃথিবীতে এমন মা পাওয়া খুবই দুষ্কর, মানে খুবই কঠিন, যেই মা তার ছেলে বা মেয়ের খারাপ চায়। তারা নিজের সর্বোচ্চটা দিয়েই কিন্তু বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে চায়। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে স্পাইডার, রাইট, মাকড়সা যেটাকে বলে। ওটার আমি জানতাম না, ওটা জানছি যে ওদের যখন বেবি থাকে তখন ওদের বেলিতে ওরা বাচ্চারা মার যে মিটটা সেটা খেয়ে খেয়ে যখন ওরা মানে বর্ন হয় তখন ও মাটা মারা যায়। সো এইটা কত বড় একটা স্যাক্রিফাইস, রাইট? সো এটা শুধুমাত্র মাই পারে, কিন্তু অন্য কেউ পারবে না। সো মারা যেটাই করুক না কেন, সেটা যদি ভুলও হয়, উই শুড রেসপেক্ট দেম। No, of course I always respect mom. Yeah, of course we can see that. So future planning কি বড় হয়ে কি হতে চাও? Future, I mean, try করতেছি into like business, like real estate, because it's a big thing. So The family business. আচ্ছা। Family. I just wanna become like an entrepreneur almost. Wow. Right? আর এটা কি বাবা মার চেপে দেওয়া না নিজে থেকেই? No, বাবা real estate-ও করে, right? বাংলাদেশে অনেক বড় একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, আর কিছু এখনো আছে, রান হচ্ছে। এখনো রান হচ্ছে। আমার বড় ভাই দেখছে। সো আমি আমার বাবা থেকেও একটু অ্যাডভাইস নিয়ে আমি আমার যেটা করব। আচ্ছা, বাংলাদেশে যাওয়া হয়েছে? অনেক ইয়া হয়েছে, বাট না এখনো যাওয়া হয়নি। আচ্ছা, যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা হয় কেন? ওরকম নাই, কারণ কি ওর দাদা বাসার সবাই এখানে আছে। যাবো ইনশাআল্লাহ, নেক্সটে যাবো। না, জাস্ট ঘোরার জন্য, নট ফর লাইক লাইফ টাইম। ঘোরার, ওকে, ঘুরতে যাও, ভ্যাকেশন, ভ্যাকেশন যেতে পারবো। আপনার কাছে ফিরছি, যখন আপনি রান্না করেন, এটা কি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কিছু খেতে চাও? বাচ্চাদের প্রেফারেন্সে রান্না করেন আপনার মতো? আমি প্রথমে প্রেফার করি আমার হাজবেন্ড, ওকে, কারণ ওই বেচারার আমার একটু দরকার। তো আমি ইচ্ছা করে অনেক সময় করি, ন্যাকামিও করি, কি আচ্ছা তোমার কি খেতে ইচ্ছে করছে, আজকে আমি কি রান্না করবো, এটা করবো সেটা করবো। আমি 10টা বলার পর কিন্তু রান্না করবো মাত্র 2টা, বাট আমি খুব অপশন দিই। আমার হাজবেন্ড তখন বলি কি আচ্ছা থাক, এতগুলো করা দরকার নেই, জাস্ট তুমি এটা করো। তারপর বাচ্চারা আমার হাজবেন্ড যা পছন্দ করে বাচ্চারা তা পছন্দ করে। আচ্ছা, আর আমার রান্না বান্না, আমার খাওয়া টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আমার বাসায় রান্না হলে 2 টাইপের রান্না হয়। একটা ওদের জন্য আপনি কি খেতে পছন্দ করেন? আমি স্পাইসি, আমি সবজি খেতে বেশি পছন্দ করি। আচ্ছা। আর ওরা রিচ ফুড পছন্দ করে, লাইক আমার ছেলের যেমন ওদের প্রিয় হলো গিয়ে মুরগির রোস্ট, চিকেন কোরমা আমি যেটা করি, তারপর বিফ কালা ভুনা, এগুলো। সো মার হাতের সব থেকে ফেভারিট খাবার কোনটা লাগে? কোরমা, চিকেন কোরমা or roast, ওকে। সো ডু আই। আমার মার হাতের এই রান্নাটা আমার সব থেকে ভালো লাগে। সো আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি, শিওর, বাট এর আগে যেটা করব সেটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার করব, ঠিক আছে? কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করব। ফার্স্টে কার কাছ থেকে শুরু করব, মা না ছেলে? ওকে, তোমার কাছ থেকে আসি। সো মার পছন্দের খাবার কি? গরু মাংস, রাইট? গরু মাংস, ইয়েস। ওকে। এন্ড মার ফেভারিট কালার কি? রেড। ও মাই গড, আব্বা তুমি এত কিছু জানো কিভাবে? আমি সবসময় রেডি পরো, বাসায় রেড এন্ড হোয়াইট হয়। ওয়াও, ওকে। আর মার ফেভারিট পারফিউম কি জানা আছে? চিনা। ওকে, আপনার ফেভারিট পারফিউমটা কি? কোকো শ্যানেল। ওকে, না ওকে। সো যখন মার হলো অবসর থাকে তখন মা কি করতে বেশি পছন্দ করে, লাইক ফ্রি টাইমে? ফেসবুক এন্ড স্লিপ। ইজ ইট? কিছুটা, বাট ও ফোনটা দেখে, বাট ফোনের মধ্যে আমি হয়তো অন্য কিছু দেখছি। হ্যাঁ, ওকে, হি ইজ রাইট। না, হি ইজ রাইট। ওকে। সো মা যখন মানে মা যে ড্রেসগুলো পরে তার মধ্যে মার ফেভারিট ড্রেস কোনটা? মানে শাড়ি, সালোয়ার কামিজ, ডু ইউ নো দ্য ডিফারেন্স? বেশি না। What is this called? One of them, salwar kameez or a shari? Okay, this is shari. Okay. Okay. আপনি যে পরে আছেন ওটা সালোয়ার কামিজ? Is kind of shari.
like it's like modern version of shari. Oh, okay. Yeah. Okay. Okay, but you did a good job কারণ অনেকেই অনেক কিছু জানে না আমি এখন আচ্ছা আমি তুমি আগে থেকে আমাকে বলবা না হঠাৎ করে কোশ্চেন করলে তাহলে আমি কই শিখিয়ে দিয়ে রাখতাম না এই জন্যই তো বলছি যাতে না শিখে দেওয়া যায় কি আপনার ছেলে আপনাকে কতটুকু বোঝে আপনি তো এখন সারপ্রাইজ হলেন যেমন ও মাই গড ইউ নো মাই কালার সো এই সারপ্রাইজটা তো তখন হতো না আমি জানতাম না যে তুমি যে এটা থাকে না অনেক সময় যদি আগে থেকে জানা থাকতো তাহলে আমরা শিখাই নিয়ে আসতাম এই জন্য গুড আইডিয়া আই লাভ ইট থ্যাংক ইউ সো মাচ এখন আপনার কাছে চলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ছেলের প্রিয় খাবার অলরেডি আমরা জেনে গেছি আপনার ছেলের যখন মন খারাপ থাকে তখন কি কাজটা করে সে জাস্ট ঘরের মধ্যে শুয়ে থাকবে ওর একটা ক্যাট আছে আমার বাসায় 4টা ক্যাট তার মধ্যে ওর নিজের একটা ক্যাট আছে তার নাম লাইলাকে নিয়ে সে ঘরে থাকবে ওকে চলে এসে ঠিক Half right, জি আমি ওটা করি and other half আমি জিমে যাই ওকে that's like my stress reliever. ওকে দ্যাটস নাইস ওকে ফেভারিট কালার কি ছেলের ওর সাদা গ্রে ব্ল্যাক রিয়েলি basically তিনটেই কালার বলে ফেলছো তো একটা বলতে হবে ও আচ্ছা ব্ল্যাক ওকে তারপরে মাও জানে ওকে ছেলের প্রিয় পারফিউম কি ফেভারিট পারফিউম কি ওটা হলো গিয়ে একটা অ্যারাবিক AS দিয়ে ওর বাবাও এটা পরে অ্যালকোহল ফ্রি ও এটা করে ইজ ইট কারেক্ট half right আমি বাবা ওটা পুট করে আমিও sometimes পুট করি because আমি আমারটা ইউজ করতে চাই না ওকে so I'm not really sure কোন পারফিউম আমি ইউজ করি actually so this credit goes to her like half ঠিক হয়েছে ওকে ছেলের কি বেশি করতে পছন্দ মানে সবথেকে ফেভারিট থিং কি মানে যখন তুমি ফ্রি টাইম থাকে কাজের কথা বলছো নাকি না যখন ফ্রি টাইম থাকে তখন ফ্রি টাইম ও জিমটাই বেশি পছন্দ করে ও জিমটাই পছন্দ ওর জিমের জন্য পাগল ইভেন এখন তো আমি দেখাতে পারবো না ওর ছবি জিমের ওর মাসলস মাশাআল্লাহ ওর জিমের জন্য থাকে না আমি আর একটা সবাইকে জানাতে চাই তোমার মাধ্যমে তোমার টাইম আছে তো হ্যাঁ we have not much but এই তুমি যেটা বললা যে এই 13 to 19 এই এজটা এটা না আমরা এদের বাচ্চাদের কোনো কিছুর মধ্যে একটা ঢুকায় দেওয়া উচিত লাইক ইদার মসজিদ ইদার জিম ইদার বই পড়া বা কোনো কিছু যাতে ওরা কারণ এখানে তো নানান কালচারের বাচ্চারা থাকে তাদের সঙ্গে মিশতে গিয়ে না ওরা আবার অন্য পথে চলে যায় এই জন্য মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলে জিমের প্রতি তার অনেক অ্যাট্রাকশন ইভেন আমাদের সবসময় ফোনের মধ্যে করা আছে ট্র্যাক করা থাকে সো আমরা জানতেছি আমার ছেলে জিমে যাচ্ছে আমার মেয়েরা জিমে যাচ্ছে আমাদের বাসায় সবাই জিম করতে পছন্দ করে এক্সেপ্ট মি আমার বাসার নিচে জিম সবই আছে বাট আমি করি না আচ্ছা সো আমরা একেবারে আমাদের যে শো শেষ পর্যায়ে চলে আসছি শেষ পর্যায়ে আসার আগে আমি তোমাকে বলছি যে তুমি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে একটু বলবা যে এখনকার যারা বাচ্চারা আছে তারা কিভাবে মানে ফ্যামিলিকে হেল্প করতে পারে কিভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে বাজে কাজ থেকে ওকে আমার অ্যাডভাইস হলো ওদেরকে হেল্প করতে like family it's like a group type of thing so do your part and help out parents ওরা অনেক করে তোমার আমাদের জন্য so give back a little bit as well ওর কথা হলো যে প্যারেন্টসরা তো ওদের জন্য টাকা আর্ন করে আনতেছে তো ওরা যেন প্যারেন্টসদের করে সাপোর্ট আর একটা জিনিস আমি বলতে চাই যে ফ্যামিলি একটা গ্রুপ চ্যাট থাকা উচিত সবার সো তুমি কোথায় যাচ্ছ কি খেতে যাচ্ছ কি করছো কি না করছো যেটা সারাদিন আমরা এটা করি ফ্যামিলি গ্রুপ চ্যাট আমাদের এই 5 জনের একটা ফ্যামিলি বাহ সুন্দর আপনার কাছে মনে হচ্ছে আরো যত শুনবো তত কিছু আমার ফিউচার যদি বাচ্চা কাচ্চা হয় তার পেছনে সেগুলো মানে ইনভেস্ট করা যাবে এবং ডেফিনেটলি আমি আপনার কাছে টিপস নিব ব্যাক ক্যামেরায় এখন একটু আপনি আমার দর্শক বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলবেন তারা কিভাবে গুড প্যারেন্টিংটা করতে পারে চেষ্টা করব বাচ্চাদেরকে বেশি ফোর্স করতে না আচ্ছা বেশি ফোর্স করতে না ওদেরকে তারপর ওরা যেটা চায় ওদের জিনিসকে প্রাধান্য রেখেই তুমি শাসনটা করো নট লাইক দ্যাট ওইখান থেকে সরাই ওদেরকে শাসনটা করবা জাস্ট ওদের ওইতেই তুমি করতে পারবা এটা একটা অন্যরকম একটা টেকনিক আছে অত কঠিন না আর বাকিটা তো উপরাল্লা আছে আর তুমি যদি সৎ থাকো তুমি যদি চেষ্টা করো বাচ্চাদের জন্য তাহলে সম্ভব বাচ্চাদের পালা সোজা বাচ্চার বাপরে পালা একটু কঠিন ওকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আদি আমাকে সময় দেওয়ার জন্য এবং থ্যাংক ইউ দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন হোপ করছি আমাদের আজকের প্রোগ্রামটা বিশেষ করে যারা প্যারেন্টস আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে
কারণ আমরা আমাদের আপুর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর টিপস পেয়েছি। সো আবারও আমরা চলে আসব অন্য একদিন অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ATViews এর সঙ্গে থাকবেন। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।